নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা, আর সেই সভায় আমন্ত্রণ দিলীপ ঘোষকে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তাঁর রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই মঞ্চেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তার কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভামঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী শাহ, মঞ্চে দেখা মেলেনি দিলীপের। এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না। কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। আর এই নরেন্দ্র মোদীর সভার জন্য প্রচার করছেন, লিফলেট বিলি করছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। যখন তিনি আসানসোল স্টেশনে যান তখন তাকে কাছে পেয়ে নিত্যযাত্রীরা তাদের হয়রানির কথা বলেন, অভিযোগ করেন রোজ ট্রেন লেট থাকে। সমস্যা মেনে নেন অগ্নিমিত্রা। বন্ধ করে দিয়েছে, এই ট্রেনটা আপনার বন্ধ, সপ্তাহে একদিন কি দুদিন দিচ্ছে, বাস आता है। এটা কোন ট্রেনটা? এটা डेली चलती है मैडम, पुरलिया है ये आज लेट हो गई। 15 ছাড়ে আপনার। আচ্ছা আসানসোল থেকে আপনারা লেট নাম্বার প্লাস বড় বন্ধ আসানসোল বড় কি লেখা আছে? মানে চিঠি আমরা চিঠি দিয়েছি। আসানসোল আপনার 5টায় থেকে আসানসোল থেকে বড় বন্ধ আছে, সেটাও বন্ধ 3টা 5 টিচার মনে আছে। অসুবিধা হচ্ছে ট্রেন নাই, এরপর আর ট্রেন নাই। তো এই ট্রেনটা দুটো যে বন্ধ হলো, কোথায় থেকে কোথায় যাওয়ার ছিল? এটা যাওয়ার ছিল আদ্রা থেকে আসানসোল, আসানসোল থেকে বরাবর ছিল। আমরা ট্রেন দুটো খোলার জন্য চাইছি, আমাদের রেগুলার চাই। অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে, সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার অনিল মিশ্রা, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জিএম জেনারেল ম্যানেজার, ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং আড্রার যে ডিআরএম মিস্টার সুমিত নারুলা, ওনাকেও জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র সরকার দেখছেন, রেল মন্ত্রক দেখছে। মানুষের কোনো কষ্ট হোক এটা মোদীজি কোনোদিন চাননি। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। রাজ্যে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প পার্ক 205 একর জমি নিয়ে এই শিল্প পার্ক হবে রানীগঞ্জে, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। এ বিষয়ে আরো জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ,
দেখো, রাজ্যে আরো একটি শিল্প পার্ক তৈরি হতে চলেছে, যেটা নবান্ন সূত্রে খবর। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকায় মঙ্গলপুর মৌজা ও ভক্তাননগর মৌজা, এই এলাকার মোট 205 একর জমি নিয়ে তৈরি হবে এই শিল্প পার্ক। মূলত জমিটি ছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অধীনে। এই জমিটি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে তুলে দিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয় এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই প্রস্তাবকে অনুমোদন করা হয়। পশ্চিম বর্ধমান জেলায় এছাড়াও একাধিক শিল্প পার্ক আছে, কিন্তু তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকায় এই শিল্প পার্ক, যেটি পশ্চিম বর্ধমান জেলার সব থেকে বড় শিল্প পার্ক হতে চলেছে। মোট 205 একর জমির ওপর এই শিল্প পার্ক হবে এবং নবান্ন সূত্রে খবর, একাধিক বিনিয়োগকারী এই শিল্প পার্কে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছিল। তাই বিনিয়োগকারীদের উৎসাহকে প্রাধান্য দিয়ে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে এই নয়া শিল্প পার্ক তৈরি হতে চলেছে। ধন্যবাদ। এদিকে হিন্দ মোটরে হিন্দুস্তান মোটরসের যে জমি, সেই জমিতে রেলের কোচ, মেট্রো বন্দে ভারত কোচ তৈরিতে জমি লিজ। হিন্দ মোটরসের প্রায় 40 একর জমি লিজ দেওয়া হচ্ছে। রাজ্য লিজ দিচ্ছে 99 বছরের জন্য। হিন্দুস্তান মোটরসের জমি লিজ দেওয়া হলো। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো প্রায় 250-300 যারা লেবার, যাদের চাকরি এখনো বেঁচে আছে, তাদের কি হলো? তাদের এখন পিএফ, গ্র্যাচুইটি, ছুটির পয়সা, এদের 2 কোটি টাকা মতন ওই সিআইটিউ পরিচালিত যে কোঅপারেটিভ আছে সেখানে ফেসে আছে। এইসব টাকাগুলোর কি হলো? যখন এখানকার সব লোহা লক্কড় স্ক্র্যাপ বিক্রি করে দিল, হয়তো কিছু নেতাদের জমি বাড়ি গাড়ি ফাড়ি হয়ে গেল, তারপরে এই কারখানা অধিগ্রহণ হলো। ওখানে শিল্প হোক, সেটা আমরাও চাইবো, কিন্তু এই শিল্পের ভিতরে এই যে শ্রমিকদের আছে, এদেরকে কিছু সুযোগ কি এরা পাবে? সেটা অনেক বড় প্রশ্ন। কারখানার যে অব্যবহৃত জমি, যেটা শিল্প করবার জন্য নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে চুক্তি করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই চুক্তিকে বদলানো হয় এবং সেই অব্যবহৃত জমিতে কেবলমাত্র রিয়েল এস্টেট এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুরে কমে খাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করা হয়। শিল্পের জমিতে শিল্পই করতে হবে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়, কারণ গোটা রাজ্যে এখন শিল্প বলতে কিছু নেই। যে সমস্ত শ্রমিক কর্মচারীরা পেরোলে আছেন, এক্ষেত্রে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। দীর্ঘ বছর ধরে এই কারখানা জমি পড়ে রয়েছে, কারখানা বন্ধ, আবার নতুন কোনো শিল্প, আবার নতুন কোনো কর্মসংস্থান এবং আর্থিক সামাজিক যে উন্নতি হবে, সত্যি এটা ভালো উদ্যোগ। হিন্দুস্তান মোটর কারখানা এশিয়ার বৃহত্তম কারখানা। জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ, অথচ তরুণী মেডিকেল টেস্ট করাতে চাননি। তরুণী গোপন জবানবন্দিও দিতে চাননি। তাহলে কি ওই তরুণী কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন? যদি তাই হয়, তাহলে এর জন্য কি পুলিশ পাল্টা কোনো পদক্ষেপ করতে পারে? শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়, কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক না। মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিই। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের উপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং
প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনো রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি, মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না, যদি 164 না হয় পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা।